আমরা নতুন চ্যাপ্টার যাব এবং নতুন চ্যাপ্টারটা হচ্ছে ইউনিট 2 তে আমরা ইউনিট 1 এই চলছে। এরপরে আছে মানুষের জননটা আমরা পরে পড়ব। আমরা তারপরের চ্যাপ্টারটা যাচ্ছি, এই ইউনিটের একবারে লাস্ট চ্যাপ্টার, এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে জননগত স্বাস্থ্য। রিপ্রোডাক্টিভ হেলথ। আমরা প্রসঙ্গক্রমে বলে নিই, আমাদের এর পরে কিন্তু একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা হচ্ছে রোগ ও স্বাস্থ্য। আমরা সেখানে বিভিন্ন ধরনের রোগ করব, বিভিন্ন ধরনের কি বলবো, নেশা জাতীয় দ্রব্য, যেগুলো ড্রাগ আমরা যাকে বলি, সেই ড্রাগ সম্বন্ধে আমরা শিখব। সেখানে বিভিন্ন ধরনের রোগ জানব। এখানে কিন্তু যে সমস্ত রোগের কথা বলা হবে সেগুলো হচ্ছে কিন্তু জনন অঙ্গ সম্পর্কিত, যার জন্য এটা হচ্ছে জননগত স্বাস্থ্য। আমরা তো স্বাস্থ্য জানি মূল সংজ্ঞা অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি, কোনো মানুষের শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, তার দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে আমরা বলি স্বাস্থ্য। আমরা এই স্বাস্থ্য কিন্তু পরে করব, আমাদের ইউনিট 3 তে আছে, কিন্তু ইউনিট 1 এ যেটা আছে সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। তার মানে জনন অঙ্গ সম্পর্কিত স্বাস্থ্য। তার মানে পুরুষ এবং মহিলা সমগ্র যৌবনকাল মানে আমরা বুঝি যে প্রায় 1900 পর থেকে 55-60 অবধি, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে স্বাস্থ্যকর জননাঙ্গের স্বাভাবিক কার্যাবলী এবং জননাঙ্গের রোগ প্রতিরোধ করাকে আমরা কি বলবো না, জননগত স্বাস্থ্য। তাহলে জননগত স্বাস্থ্য হচ্ছে শুধুমাত্র জনন অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে জননগত স্বাস্থ্য আমরা কি বলবো না, জননগত স্বাস্থ্য হচ্ছে পুরুষ এবং মহিলা সমগ্র যৌবনকালে স্বাস্থ্যকর জননাঙ্গ জননাঙ্গের স্বাভাবিক কার্যকারিতা এবং জননাঙ্গের রোগ প্রতিরোধ করাকে বলা হয় জননগত স্বাস্থ্য। তাহলে এই হচ্ছে কি না জননগত স্বাস্থ্য, যেখানে কি হবে, দেখ, স্বাস্থ্যকর জননাঙ্গের স্বাভাবিক কার্যকারিতা এবং জননাঙ্গের রোগ প্রতিরোধ করা, একেই আমরা বলবো কি স্বাস্থ্যকর জননাঙ্গ। এই স্বাস্থ্যকর জননগত স্বাস্থ্যের গুরুত্ব কি, এর তাৎপর্য কি না, 1 নম্বর হচ্ছে পুরুষ এবং মহিলা যৌবনকালে আনন্দদায়ক এবং সন্তোষজনক
যৌন জীবন অতিবাহিত করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। কোনো পুরুষ এবং মহিলা তার যৌবনকালে যে আনন্দদায়ক বা সন্তোষজনক যৌন জীবন তাকে কাটাতে হলে জননগত স্বাস্থ্য অবশ্যই জানতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, আমরা যদি গুরুত্ব বলি না, পুরুষ এবং মহিলা যৌবনকালে আনন্দদায়ক এবং সন্তোষজনক যৌন জীবন অতিবাহিত করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমরা পড়ব এই লাস্ট চ্যাপ্টারের লাস্টে অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ART বলে একটা কথা পড়ব আমরা। A ফর অ্যাসিস্টেড, R ফর রিপ্রোডাক্টিভ, T ফর টেকনোলজি। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে তথা পৃথিবীতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দম্পতি আছে যারা সন্তান উৎপাদনে অক্ষম, সন্তান উৎপাদনে ব্যর্থ। আমরা জানি টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি মানে বেবিটা টেস্ট টিউবের মধ্যে তৈরি হয় তা না, ইনভিট্রো ফার্টিলাইজেশন হয়, IVF বলে একটা পদ্ধতি হয়। আমাদের এই কথাগুলো আমাদের পরবর্তীকালে আছে, আমরা সবই বলবো। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে টেস্ট টিউব বেবি তৈরি করা হয় এবং সেখানে কারণ হচ্ছে কি না, যে দম্পতি, যে পুরুষ এবং মহিলা, তারা সন্তান উৎপাদনের ক্ষেত্রে অক্ষম। বিভিন্ন কারণ আছে, তার একটা কারণ হচ্ছে, আমি কারণগুলো বলবো যে কখন পুরুষ বা মহিলা সন্তান উৎপাদনে ব্যর্থ হয়, সেই কারণগুলো আমরা পড়ব। এবং এই কারণগুলোর জন্য সে যখন সন্তান উৎপাদনে ব্যর্থ হয়, সে তখন জিফট, GIFT এইরকম কতগুলো পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতিগুলো আমরা লাস্টে এই চ্যাপ্টারে পড়ব। তাহলে সন্তান উৎপাদনে ব্যর্থ হওয়ার একটা কারণ হলো কি না, যে শুক্রাণু বা ডিম্বাণুগুলো উৎপন্ন হয়, সেই শুক্রাণু বা ডিম্বাণুগুলো কি হয় না, স্টেরাইল প্রকৃতির হয়, অনুর্বর। যদি উর্বর ফার্টাইল প্রকৃতির হয় তাহলে কিন্তু মিলিত হবে, জাইগোট হবে, দিয়ে নতুন করে অপত্য তৈরি হবে। কিন্তু যদি তারা অনুর্বর হয়, যদি তারা স্টেরাইল হয়, তাহলে কিন্তু সন্তান উৎপাদনে ব্যর্থ হবে। এই যে উর্বরতা সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্য জন্মগত স্বাস্থ্য জানা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা কি বলবো না, উর্বর শুক্রাণু এবং ডিম্বাণু সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। এই জন্য আমাদের কি করতে হবে না, জন্মগত স্বাস্থ্য জানতে হবে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ, কিছু কিছু রোগ আছে যে রোগগুলোকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, STD, যৌন সংসর্গিত রোগ। যে সমস্ত রোগ বিভিন্ন ধরনের, আমরা বাস্তব অভিজ্ঞতায় বসে আছি বাড়িতে, ও এক ধরনের রোগ COVID-19। ও কিন্তু আমি এই COVID-19 কিন্তু পড়াবো, যেখানে আমি স্বাস্থ্য পড়াবো সেখানে কিন্তু আমি COVID-19 সম্পর্কে কিছু বলবো, করোনা ভাইরাস নিয়ে কিছু বলবো। এখানে কিন্তু করোনা ভাইরাস নয় কিন্তু, কারণ করোনা ভাইরাস জননকে কিন্তু আক্রমণ করতে পারে না। করোনা ভাইরাস আক্রমণ করে রেসপিরেটরি সিস্টেমকে, লাংসকে, ফুসফুসকে। যাই হোক, এখানে কি হবে না, কতগুলো রোগ আছে যারা হচ্ছে কি না শুধুমাত্র যৌন সংসর্গের মাধ্যমে সংক্রামিত হয়, বাহিত হয়। এই যৌন সংসর্গের মাধ্যমে বাহিত হয় বলে তাদেরকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, STD। S ফর সেক্সুয়ালি, যৌন, ট্রান্সমিটেড সংসর্গিত, বাহিত, আর ডিজিজ মানে হচ্ছে রোগ। সেই যৌন সংসর্গিত রোগগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে কি জননগত স্বাস্থ্যের আরেকটা কাজ। তাহলে কি হবে না,
যৌন সংসর্গিত রোগ সম্পর্কে সচেতন হওয়া। 4 নম্বর হচ্ছে কি পরিবার পরিকল্পনা সম্বন্ধে সচেতন। এই কি পরিবার পরিকল্পনা মানে? দেখবি আমাদের স্বাস্থ্য মন্ত্রক, পরিবার এবং যে স্বাস্থ্য মন্ত্রক আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে, বলে না যে পরিবার কল্যাণ মন্ত্রক, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলা হয়, বাংলাটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে দেখবি যে উল্টানো ত্রিভুজের আকৃতির একটা থাকে লাল রঙের, একটা সিম্বল, ছোট পরিবার সুখী পরিবার। কারণ আমাদের ভারতবর্ষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে পপুলেশনের ওভার এক্সপ্লয়টেশন হচ্ছে, জনবিস্ফোরণ হচ্ছে, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি সম্পর্কে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, দেখতে পাচ্ছি আমরা। অন্যান্য জায়গায় স্বাস্থ্য পরিষেবা আর আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা যাই হোক না কেন, এই যে ব্যাপারগুলো, এখানে যদি ছোট পরিবার হয়, এখানে যদি কোনো ফ্যামিলিতে কোনো পরিবারে যদি সদস্য সংখ্যা কম হয়, স্বাভাবিকভাবে সে কী হবে, অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। এই জন্য ছোট পরিবার সুখী পরিবার এইরকম একটা স্লোগান আছে পরিবার এবং পরিবার কল্যাণ দপ্তর, স্বাস্থ্য মন্ত্রকে, ওই যে উল্টানো ত্রিভুজের আকৃতি যেটা, সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, জনগত স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। 5 নম্বর হচ্ছে শিশুদের টিকাদান প্রকল্প, টিকাদান সম্বন্ধে জানার জন্য আমাদেরকে কি করতে হয় না, এই জনগত স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান নিতে হয়। ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে। ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম মানে হচ্ছে জাতীয় টিকাকরণ কর্মসূচি। শিশুর বয়স 0 মানে যখনই ভূমিষ্ঠ হলো তখন কি ভ্যাকসিন দেওয়া হবে, 1 সপ্তাহে কোন ভ্যাকসিন, 15 দিনে কোন ভ্যাকসিন, 3 মাসে কোন ভ্যাকসিন, 6 মাসে কোন ভ্যাকসিন, 1 বছরে কোন ভ্যাকসিন, 2 বছরে কোন ভ্যাকসিন, কখন বুস্টার ডোজ, এই সমস্ত যে জিনিসগুলো, এই সমস্ত যে ব্যাপারগুলো, এইগুলো একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী হয়, যাকে আমরা বলি ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, জাতীয় টিকাকরণ কর্মসূচি। যেমন পোলিও ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি হয়েছিল বা হচ্ছে, যেমন স্মল পক্সের টিকাকরণ কর্মসূচির ফলে সারা ভারতবর্ষ থেকে, সারা পৃথিবী থেকে যেমন স্মল পক্সের জীবাণু ইরাডিকেট হয়েছে, নির্মূল হয়েছে। এইরকম কখন শিশুকে কোন ধরনের টিকা প্রদান করতে হবে সেই সম্পর্কে জানার জন্য আমাদেরকে কি করতে হবে না, জনগত স্বাস্থ্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা আজকে যেটা যাব সেটা হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা এইটাই কিন্তু পড়ব, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা একে আমরা বলবো কি না এসটিডি, যৌন সংসর্গিত রোগ বাংলায় যদি জানা। তার মানে মানব দেহে যে সমস্ত রোগ যৌন সংসর্গের মাধ্যমে সঞ্চারিত হয়, গোনোরিয়া, সিফিলিস, এইডস, হেপাটাইটিস, জেনিটাল হার্পিস, এই যে রোগগুলো, ক্লামাইডিয়াসিস, এই যে রোগগুলো, ট্রাইকোনোসিস, এই যে রোগগুলো, এই রোগগুলো একমাত্র কিন্তু যৌন সংসর্গের মাধ্যমে সঞ্চারিত হয়। এবং এই রোগগুলো শুধুমাত্র যে জননাঙ্গের নালী আছে, যে জননাঙ্গ আছে, তাকে কিন্তু আক্রমণ করে।
যার জন্য এর নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই। আর মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। ট্র্যাক্ট মানে হচ্ছে নালী, ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ। এদেরকে বলা হয় ভিডি, ভেনারেল ডিজিজ। ভেনারেল ডিজিজ মানে ভেন থেকে এসেছে ভেনারেল। এখানে ভেনেরিওলজি বলে একটা কথা আছে। ভেনেরিওলজি মানে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় যেখানে শুধুমাত্র এই এসটিডি সম্পর্কে আলোচনা করা হবে তাকে আমরা বলি ভেনেরিওলজি। এবার এখান থেকে এসেছে কিনা ভেনারেল ডিজিজ, কারণ এই সমস্ত রোগগুলো রক্তের মাধ্যমেও সংক্রামিত হয়। যখন যৌন সংসর্গ হয়, যৌন সংসর্গের সময় রক্ত আদান প্রদানের মাধ্যমেও এই রোগগুলো একটা দেহ থেকে আরেকটা দেহে সংক্রামিত হয়, যার জন্য এদেরকে আমরা ভেনারেল ডিজিজ বলি। ভেনেরিওলজি থেকে, ভেনেরিওলজি মানে হচ্ছে যেখানে আমরা জননগত বা আমরা যেখানে এসটিডি সম্পর্কে আলোচনা করব। তাহলে এসটিডি কি না? এসটিডি হচ্ছে যে সকল রোগ যৌন সংসর্গের মাধ্যমে সঞ্চালিত হয় তাদের এসটিডি বলে। একে কি বললাম? ভিডি, ভেনারেল ডিজিজেস, ভিডি বলে। এই রোগে জনন নালী সংক্রামিত হয়, তাই একে কি বলা হয়? রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে জনন সংক্রান্ত, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ট্র্যাক্ট মানে হচ্ছে নালী, ইনফেকশন, ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ, বা এটাকে আমরা কি বলি না? আরটিআই। আরটিআই মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে এই হচ্ছে কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা এবার কতগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কথা বলব। আমরা এই প্রসঙ্গে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে প্যাথোজেন। বাংলাতে দাঁড়ায় জীবাণু, রোগ সৃষ্টিকারী জীবাণু। তার মানে যে সকল জীব মানবদের রোগ সৃষ্টি করে তাদের প্যাথোজেন বলে। যেমন ব্যাকটেরিয়া আমরা পড়ব, নিশেরিয়া গোনোরি, গোনোরিয়া রোগ সৃষ্টি করে। ট্রেপোলিমা প্যালিডাম স্পাইরোকিট ব্যাকটেরিয়া সিফিলিস রোগ সৃষ্টি করে। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এডস সৃষ্টি করে। হেপাটাইটিস বি ভাইরাস এইচবিভি হেপাটাইটিস বি রোগ সৃষ্টি করে। জেনিটাল হার্পিস ভাইরাস হার্পিস সৃষ্টি করে। এইরকম যে ব্যাকটেরিয়া, যে ভাইরাস, ক্লামাইডিয়া, ক্লামাইডিয়াসিস রোগ সৃষ্টি করে। এদেরকে আমরা কি বলবো? ফাঞ্জি, ছত্রাক। এরা কি করে না? রোগ সৃষ্টি করে। এই রোগ সৃষ্টিকারী জীবাণুকে আমরা কি বলবো না?
প্যাথোজেন। এবং আরেকটা কথা আমরা পড়ব, ইনকিউবেশন পিরিয়ড। এখন বলে না যে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে, হঠাৎ 14 দিন কেন? সেটা তো 7 দিন হতে পারত বা 15 দিন হতে পারত, 3 দিনও তো হতে পারত। কারণ করোনা ভাইরাস আজকে যদি কোনো মানুষকে আক্রমণ করে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, ড্রপলেট ইনফেকশন মানে হাঁচি কাশির মাধ্যমে যে ইনফেকশন হয়, এইবার এই 14 দিন 13 দিনের মাথা 13 দিন পর্যন্ত সে আক্রমণ করে সেখানে কিন্তু সুপ্ত অবস্থায় থাকবে, তার কোনো রোগের লক্ষণ প্রকাশিত হবে না। সে সব সময় তার মধ্যে কি করবে, সেই মানুষের মধ্যে তার মাল্টিপ্লিকেশন ঘটাবে, তার রেপ্লিকেশন ঘটাবে, তার প্রতিলিপি গঠন ঘটাবে। 14 দিনের মাথায় তার কি হবে, লক্ষণ প্রকাশিত হবে। আগে হতে পারে, ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে কিন্তু 14 দিন। 14 দিন পেরিয়ে গেলে তার কিন্তু লক্ষণ যদি প্রকাশিত না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে ভাইরাস তার মধ্যে প্রবেশ করে। তার মানে কোনো প্যাথোজেন মানবদেহে প্রবেশের সঙ্গে সঙ্গে রোগের লক্ষণ প্রকাশিত হয় না। জীবাণু প্রবেশের যতদিন পরে রোগের লক্ষণ প্রকাশিত হয় তাকে আমরা বলবো ইনকিউবেশন পিরিয়ড। সবার ইনকিউবেশন পিরিয়ড সমান নয়। এইডস রোগের ক্ষেত্রে এইচআইভি ইনকিউবেশন পিরিয়ড 6 বছর থেকে 10 বছর, 8 বছর। তা এই 6 বছর বলছি, 6 মাস থেকে 8 বছর, 10 বছর। তার মানে আজকে কোনো মানুষের মধ্যে যদি এইচআইভি প্রবেশ করে, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে রোগ লক্ষণ প্রকাশিত হতে সময় লাগবে। তার মানে এইচআইভি আজকে প্রবেশ করলো, কালকে সে এইডস এর লক্ষণ তার মধ্যে প্রকাশিত হবে, তা কিন্তু নয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। আজকে কোনো মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রবেশ করলো, সেই রোগের লক্ষণ ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। 14 দিন পর্যন্ত ওই ভাইরাস ওই মানুষের মধ্যে রেপ্লিকেট করতে পারে, তার মাল্টিপ্লিকেশন ঘটাতে পারে। 14 দিন পর্যন্ত সে তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে, তারপরে তার রোগের লক্ষণ প্রকাশিত হতে পারে। এই যে টাইমটুকু, তার মানে করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 14 দিন। তার মানে করোনা ভাইরাস প্রবেশের যে সময় পরে তার রোগের লক্ষণ প্রকাশিত হয়। একই রকম ভাবে নিশেরিয়া গোনোরি, আমি যখন গোনোরিয়া রোগ করব, আমি যখন সিফিলিস রোগ করব, একই কথা কিন্তু আমি বারবার করে বলে যাব। তাহলে কোনো প্যাথোজেন মানুষের মধ্যে মানে আমরা বলতে পারি পশুকের মধ্যে প্রবেশের যে সময় পর রোগ লক্ষণ প্রকাশিত হয়, তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। তার মানে যখন প্রবেশ করবে তার যে সময় পরে রোগের লক্ষণ প্রকাশিত হবে তাকে আমরা বলবো কি ইনকিউবেশন পিরিয়ড। আমরা এরপরে এক একটা করে রোগ যাচ্ছি, মানে এসটিডি। আমরা 1 নম্বর এসটিডির নাম, সবই কিন্তু যৌন সংসর্গিত রোগ। যৌন সংসর্গের মাধ্যমে কিন্তু সব পাইতে হবে। এইরকম একটা রোগের নাম হচ্ছে গোনোরিয়া। প্যাথোজেনকে রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? নিশেরিয়া। বানানটা একটু ভালো করে দেখবি। নিশেরিয়া, NEISSERIA, নিশেরিয়া। গোনোরি, GONORRHOEAE, বারবার করে বানানটা প্র্যাকটিস করবি।
নিশেরিয়া গোনোরি নামক গ্রাম নেগেটিভ কক্কাস ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ মানে আমরা জানি ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন গ্রাম স্টেন, সেই গ্রাম স্টেন দ্বারা একে রঞ্জিত করলে এ যদিও কালার নেবে, কিন্তু কালার নেওয়ার পরে আমরা যদি ডিকালারাইজিং এজেন্ট অ্যাসিটোন যদি ব্যবহার করে, আমরা 11-এ পড়ে এসেছি গ্রাম স্টেনিং মেথড, তাহলে এ কিন্তু তার পূর্বাবস্থায় ফিরে আসবে। তার মানে আমরা সহজ কথাই বলতে পারি যে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের সংমিশ্রণে তৈরি গ্রাম রঞ্জক দ্বারা এ রঞ্জিত হবে না। আর কক্কাস মানে গোলাকার ব্যাকটেরিয়া, যার জন্য একে কি বলা হয়, যার জন্য একে বলা হয় গণকক্কাস। একে গণকক্কাস বলে। গণ মানে গনোরিয়া সৃষ্টি করে বলে, আর কক্কাস মানে গোলাকার ব্যাকটেরিয়া বলে। এই ব্যাকটেরিয়া যদি আমরা গঠন দেখি, এই ব্যাকটেরিয়ার বাইরের দিকে কি আছে, পিলি আছে। করোনা ভাইরাসের বাইরের দিকে কি আছে, স্পাইক আছে না, কাঁটা আছে না, এর বাইরের দিকে কি আছে না, পিলি, ফ্ল্যাজেলার মতো, কিন্তু ফ্ল্যাজেলার থেকে ছোট হবে আর ফ্ল্যাজেলার থেকে সংখ্যায় অনেক বেশি হবে। এই পিলি কি করে না, মানুষের যেখানে আক্রমণ করবে জননঙ্গে, সেই জননঙ্গে কি করে আটকে থাকে এবং এক ধরনের এন্ডোটক্সিন ফলন করে, তার ফলে মানুষ কি হয়, আক্রান্ত হয়। তাহলে এদের কি হবে, এদের কোষ প্রাচীরে পিলি বর্তমান, যারা মানুষের আক্রান্ত স্থানে আটকে থাকে এবং এন্ডোটক্সিন ক্ষরণ করে। এই এন্ডোটক্সিন রোগের জন্য কি হয় না, দায়ী। এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন, এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 5 দিন। তার মানে কোনো মানুষের মধ্যে আজকে যদি নিশেরিয়া গোনোরি ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, তাহলে মিনিমাম 2 দিন, ম্যাক্সিমাম 5 দিন তার রোগ লক্ষণ প্রকাশিত হতে সময় লাগবে। এই 2 থেকে 5 দিন আমরা কিন্তু কোনো মতেই বুঝতে পারবো না যে ওই ব্যক্তি এই রোগের দ্বারা আক্রান্ত। এই রোগের লক্ষণ কি, আমি একটু বলে নিই। ভিডিও বেশিক্ষণ করা যাচ্ছে না, আধ ঘন্টা 31 মিনিট করা যাচ্ছে। আজকে 31 মিনিটের বা 32 মিনিট এরকম একটা ভিডিও দেব। পরের দিন থেকে আমি আবার মোবাইলটা সারাই, তারপরে আবার বেশি বেশি করে পড়াবো। তাহলে এই রোগের লক্ষণ কি, এক নম্বর লক্ষণ হচ্ছে যে জননেন্দ্রিয়, যাকে আমরা বলি পেনি, শিশ্ন, সেই শিশ্ন থেকে কি হবে, পুরুষের শিশ্ন দিয়ে পুঁজ নির্গত হয়। পুঁজ মানে মানবদের শ্বেত রক্তকণিকা, ম্যাক্রোফাজ ইত্যাদি সংমিশ্রণে তৈরি একটা তরল, দূষিত তরল। যখন কোনো জীবাণু আক্রমণ করে তখন এই দূষিত তরলটা নির্গত হয়। এই দূষিত তরলকে আমরা বলি পুঁজ। মহিলাদের ভ্যাজাইনা থেকে বা যোনি থেকে দুর্গন্ধযুক্ত ক্ষরণ খরিত হয়।
আমরা যখন মানুষের জনন করব তখন আমরা শুক্রাশয়ের একটা অংশ করব এপিডিডাইমিস। এপিডিডাইমিস এপিডিডাইমিস আক্রান্ত হয় এবং জ্বর হয়। মূত্রত্যাগের সময় জ্বালা অনুভূত হয়। তাহলে এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে নিশেরিয়া রোগের প্রধান লক্ষণ। রোগ সংক্রমণ পদ্ধতি কেমন? রোগ সংক্রামিত কেমন করে হবে? ভেনারেল ডিজিজ, এসটিডি, ভেনারেল ডিজিজ, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই, যৌন সংসর্গের মাধ্যমে হবে। তবে কি এটা কিন্তু প্রাইমারি স্টেজ অফ ট্রান্সমিশন। প্রাথমিকভাবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটা কি হয় না, সংক্রামিত হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বাথরুম ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তি টাওয়াল ব্যবহার করলে, বিছানা ব্যবহার করলে এইরকম রোগটা কি হয় না, প্রকাশিত হতে পারে।